তো এখন যুদ্ধের সময় চলছিল এবং কিছু আমেরিকান সৈন্যকে ভিয়েতনামের একটি দ্বীপে পাঠানো হয়েছিল যাতে তারা গিয়ে সেখানে নিজেদের পতাকা উড়াতে পারে। এই বাহিনীকে প্যারেড বলে ডাকা হয়। কিন্তু যখন এই লোকেরা কিছুদিন পর সেই দ্বীপের আরো গভীরে গেল, তখন তাদের এমন কিছু দানবীয় শক্তির মোকাবিলা করতে হলো যা আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেওনি। চোখের পলকে পুরো প্যারেড বাহিনী না জানি কোথাও হারিয়ে গেল। এজন্য সেখানে একটি উদ্ধারকারী দলকে পাঠানো হচ্ছে যাতে তারা তাদের খুঁজে আনতে পারে, কারণ সেনাবাহিনীর কাছে সেই বাহিনীর অনেক গুরুত্ব রয়েছে। উদ্ধারকারী দলের ক্যাপ্টেন জাসনের মনে হচ্ছিল এটিও অন্য সাধারণ উদ্ধার অভিযানের মতোই হবে, কিন্তু হেলিকপ্টার থেকে নামতেই তার সেই ভুল ভেঙে গেল যখন তিনি সেখানে বড় দুটি থাবা দেখলেন যা দেখতে কোনো পশুর মতো মনে হচ্ছিল। কিন্তু এত বড় পশুর কি অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই সবাই এখন ধীরে ধীরে নিজেদের পা সামনে বাড়াচ্ছে যাতে তারা আরো তথ্য সংগ্রহ করতে পারে। সামনে এগিয়ে চলা এক সৈন্যের চোখে হাতের সমান বড় একটি পালক পড়ে যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জাসন বুঝতে পারলেন আসল ব্যাপারটা কি। যখন তাদের হাতে একটি ব্যাগ এলো যাতে প্যারেড বাহিনীর মোহর লাগানো ছিল, তাতে রাখা জিনিসগুলোর মধ্যে একটি ডায়েরিও ছিল যেখানে পরিষ্কার লেখা ছিল যে আমরা যখন এখানে এসেছিলাম তখন থেকে আমাদের কিছু গর্বের মনে হচ্ছিল। আমরা আমাদের মিশনে মন দিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমরা কিছু অশুভ সংকেত শুনতে পেলাম এবং তারপর একদিন আমরা একটি বিশাল এলাকায় প্রাণী যা সম্ভবত কোনো লিঙ্কন যুদ্ধ জাহাজ চেয়েও বড় হবে, এবং এমনটা আমার বিশ্বাস। এটি পড়তেই জাসনের মনে শিহরণ বয়ে গেল। এজন্যই তিনি বাকিদের সতর্ক করতে থাকলেন, কিন্তু এর মধ্যেই তারা কারো আসার শব্দ শুনতে পেল এবং বুঝতে পারলো না যে আসলে এখানে কি আছে। তারা কি কোনো দানবের এলাকায় চলে এসেছে? ক্যাপ্টেন এখন পরিষ্কার ইশারা করে দিলেন যে এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়, তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। এর মধ্যেই ডেক নামের এক সৈন্যকে অদ্ভুত কিছু একটা জিনিস নিজের দিকে টানতে শুরু করে। রাতের অন্ধকারে সে কিছু বুঝতে পারছিল না আসলে এটা কি, তাই ডেক কেবল অন্ধের মতো এলোপাতাড়ি গুলি ছুটতে লাগলো। কোনোভাবে সেই জিনিসটি দূরে চলে যায় এবং তাকে ছেড়ে দেয়। ভাগ্য ভালো যে সেটি কেবল তার বেল্ট টেনেছিল। এ ফাঁকে আমরা অন্যদিকে দেখি যে কিছুক্ষণ আগে একটি রুশ দল এই দ্বীপে পৌঁছেছে এবং তারা যখন এই এলোপাথারি গুলির শব্দ শুনলো তখন সজাগ হয়ে গেল, কারণ তাদের উদ্দেশ্য একটাই ছিল আমেরিকানদের শেষ করা। তারা এসব ভাবছিল এমন সময় এক সৈন্যের কাছে একটি রক্তাক্ত চল দ্রুত এলো এবং তার অর্ধেক শরীর টেনে নিয়ে গেল। সম্ভবত তার খিদে পেয়েছিল তাই কেবল অর্ধেকই নিয়ে গেল। মানুষ তো লোভে পড়ে পুরোটাই নিয়ে যায়। অন্যদিকে জাসন এবং তার সাথীরা হাঁটতে হাঁটতে একটি গুহা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে রাস্তার মাঝখানে তারা দুজন অজানা সৈন্যের লাশ দেখতে পায়। তাদের খুব বাজেভাবে ছিঁড়ে ফেলা হয়েছিল। এটি দেখে তারা বুঝতে পারলো যে এখানে আগে অনেকবার সৈন্যরা এসব প্রাণীদের শিকার হয়েছে। হঠাৎ সেই গুহা থেকে কিছু ছোট ছোট জীব বাইরে আসতে শুরু করে। তখন তারা গুলির বৃষ্টি শুরু করে দিল। তারা আকারে ছোট ছোট ছিল তাই পিছিয়ে গেল, কিন্তু যখন তারা সামনে এলো তখন তারা জানতে পারলো যে তারা আসলে একটি ডাইনোসরের বাসায় চলে এসেছে, কারণ সেখানে চারিদিকে তাদের বাচ্চারা রয়েছে। এজন্য সময় নষ্ট না করে তারা দ্রুত উপরে চলে যায়। উপরে এসে যখন পেছনে দেখলো তখন সেখানে দলের ক্যাপ্টেন জাসন এবং কিট দুজনেই ছিল। আসলে তারা দুজন পেছনেই রয়ে গিয়েছিল এবং এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে একটি বিশাল ডাইনোসর গভীর ঘুমে মগ্ন। তখন তার পেছনে তার কিছু বাচ্চা চলে আসে যারা তার ঘুম নষ্ট করে দেয়। তারপর আর কি, দুজন কেবল প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে থাকে। তাদের মনে হলো যে তারা বেঁচে গেছে, কিন্তু তা ছিল না। তারা অন্য পথে চলে আসে। এই দৌড়াদৌড়ি সকাল পর্যন্ত চলতে থাকে, কিন্তু কখন তাদের সামনে একটি খাদ চলে আসে তারা টেরই পায়নি। এখন তাদের হয় নিচে লাফ দিতে হবে, হয়তো বা ডাইনোসরের পেটে যেতে হবে। জাসন নিচে লাফ দেওয়াটাই বেশি ভালো মনে করেন। তিনি কিটকে নিয়ে ঝাঁপ দিলেন এবং সেই জীবটিও এত গতিতে ছিল যে নিজেকে আটকাতে পারলো না এবং নিচে পড়ে যায়। তার বিশেষ কোনো চোট লাগেনি, বরং সে সাঁতারও কাটতে পারে। কিন্তু কিটের ভাগ্য ততটা ভালো ছিল না। নিচে আসার সময় তার ধাক্কা লাগে একটা পাথরের সাথে, সে অজ্ঞান হয়ে যায়। তখনই এক মেয়ে তীরের দিক থেকে এলো এবং তাকে নিয়ে গেল। সে নিজের নাম সোফিয়া বলে এবং বলে যে সে একজন সার্ভাইভার, এখানে বহু বছর ধরে থাকছে। আসলে তার হেলিকপ্টার দ্বীপেই ক্রাশ হয়েছিল। তখন থেকে যে কেউ তাকে বাঁচাতে আসে সে মারা যায়। সে জানালো যে এই ডাইনোসরটি আসলে স্ত্রী এবং এর কাজ কেবল নিজেদের বাচ্চাদের খেয়াল রাখা। এজন্য সে খুব বেশি মানুষদের শিকার করে না। এর মধ্যে জাসনের নিজের পুরনো সাথীদের কথা মনে পড়ে, কিন্তু সে এখন কিছুই করতে পারবে না, কারণ তারা কোথায় আছে সে নিজেও জানে না। এদিকে বাকি যে বিচ্ছিন্ন সাথীরা ছিল তারা সবাই এখন ধীরে ধীরে এই দ্বীপের জিনিসগুলোর সাথে পরিচিত হচ্ছে, কারণ মাঝপথে তাদের আলাদা আলাদা প্রকারের জিনিসের মোকাবেলা করতে হচ্ছে। এদিকে এই তিনজন একটি রিসার্চ সেন্টারে পৌঁছায়, যেখানে সোফিয়া কিছু একটা ইনজেক্ট করে নেয়, যা দেখে ডেক খুব রাগ করে এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। আসলে এই দলটির কাছ থেকে
এই জায়গা সম্পর্কে সবকিছু গোপন করা হয়েছিল। তাদের শুধু এটুকু বলা হয়েছিল যে সেখানে গিয়ে কিছু আটকে পড়া সৈন্যদের ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু এখানে সে তারা নিজেরই আটকে যায়। এখন সোফিয়া ধীরে ধীরে সত্য সামনে আনতে শুরু করে। যে বৈজ্ঞানিক দলের সাথে সে যুক্ত ছিল তারা এখানে কিছু জিনিসের উপর গবেষণা করতে এসেছিল, কিন্তু একদিন রাশিয়ান জেনারেল ডালানের আদেশে কিছু বিজ্ঞানী লোভে পড়ে এবং একটি সিরাম তৈরি করে যা দিয়ে মরা ডাইনোসরকে আবার জীবিত করে তোলে। এখন যা কিছু আছে তোমার সামনে আছে। সেই সময় জেনারেলের আদেশে সব বিজ্ঞানীকে মেরে ফেলা হয়েছিল কারণ তারা তার কথা মতো কাজ করতে পারেনি, কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি এবং আজ তোমাদের সামনে আছি। এর মধ্যে জাসন একটি তারওয়ালা ফোন পায় যা দিয়ে সে বেসে যোগাযোগ করে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু তারা তাকে নিয়ে মজা করতে থাকে কারণ তাদের কারো বিশ্বাসই হচ্ছিল না যে আজকের যুগে ডাইনোসর আবার কিভাবে ফিরে আসতে পারে। ওদিকে বিচ্ছিন্ন সদস্যরাও এই সেন্টারের পথেই ছিল, কিন্তু হঠাৎ মাঝপথে তাদের উপর গুলি চলতে থাকে। এই কাজ ছিল রুশ দলে, কিন্তু এরাও পাল্টা জবাব দেয়। এই লড়াই এতটাই তীব্র ছিল যে রিসার্চ সেন্টারে বসে থাকা 3 জনও তা শুনতে পায়, কিন্তু কেবল তারা সেই গুলি শব্দই শোনেনি, বরং অন্য কেউ ছিল যে তাদের উপর উঠছিল। এগুলো ছিল উড়ন্ত ডাইনোসর যাদের দেখে দুই পক্ষের সৈন্যরা এখন উপরে বন্দুক তাক করে, কিন্তু সাধারণ গুলি এদের উপর কোনো প্রভাব পড়ে না। এখন এক রুশ সৈন্যের উপর সে নিজের ঠোঁট দিয়ে হামলা করে এবং আহত করে দেয়। এই ডাইনোসর গুলো সৈন্যের অবস্থা কিমার মতো করে দিল। সম্ভবত এটাই তাদের শিকার করার পদ্ধতি। সবাই দৃশ্য দেখে নিজের পথের দিকে দৌড়াতে থাকে। এর মধ্যেই তাদের কাছে এই 3 জন পৌঁছে যায় কারণ তারা কাছেই ছিল। জাসন পরামর্শ দেয় যে তাদের আবার রিসার্চ সেন্টারে যাওয়া উচিত কারণ আমাদের একসাথেই আহত, এবং তারা সেখান থেকে সরে যাওয়ার আগেই অন্য প্রকারের কিছু প্রাণী তাদের উপর হামলা করে যারা সম্ভবত অন্য জাতির ছিল। যদিও তাদের গুলি ওই প্রাণীদের উপর কাজ করছিল, কিন্তু সংখ্যায় বেশি হওয়ার কারণে তারা সেই আহত সৈন্যকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। কিন্তু এই লোকেরাও সেখান থেকে পালায়নি, বরং তার পিছনে ছুটতে থাকে। শেষে গিয়ে সে জিপটি তাকে ছেড়ে দেয়। যে অবস্থায় তাকে ছেড়েছিল তা দেখে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। এখন সবার তার অবস্থার উপর মায়া হতে থাকে কারণ তার পুরো শরীর আলুর মতো ছিলে গেছে। তার সাথেই তারা যোগাযন্ত্র করে একটা ভেলা তৈরি করে এবং তাকে ভাসিয়ে সেন্টারে নিয়ে আসে। সে যন্ত্রণা ছটফট করছে এবং সোফিয়ানি দেখতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। জাসন তার এই অস্থিরতা বুঝতে পারে এবং বাইরে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। সে তার সামনে পুরো সত্যটি একটি খোলা বইয়ের মতো পড়ে শোনা। আসলে যা কিছু সে বলছিল তা ছিল আংশিক সত্য, আসল ব্যাপার ছিল অন্য কিছু। সোফিয়ার স্বামী একজন নিউক্লিয়ার বিজ্ঞানী ছিলেন। তার বাকি সাথীদের এখানে জোর করে ধরে আনা হয়েছিল যাতে জেনারেল তার অবৈধ কাজগুলো করে নিতে পারেন। আসলে তার পরিকল্পনা ছিল সেই স্পেস ট্রাভেল প্রযুক্তি তৈরি করবে এবং এমনটা মহাবিশ্বের প্রথম ব্যক্তি হবে, কিন্তু এমনটা করতে সে ব্যর্থ হয় কারণ ভুলবশত প্রযুক্তি তৈরির সময় অন্য কোনো মহাবিশ্বের দ্বার খুলে যায়, যার পর থেকে এইসব জিনিস হওয়া শুরু হয়। নিজের এই কাজ লুকানোর জন্য জেনারেল সবাইকে মেরে ফেলে, তার মধ্যে আমার স্বামীও ছিল, কিন্তু আমি বেঁচে যাই। আমি যদি চাইতাম তবে সবকিছু রুখতে পারতাম, কিন্তু আজ আমার কারণে না জানি কত মানুষ মারা গেল। তার আরো দাবি ছিল যে এত কিছুর পরও সে দমে যায়নি। গোপন ঠিকানায় এই গবেষণা আবার চালু করে দিয়েছে, কিন্তু সেই জায়গা কোথায় তা কেউ জানে না। এসব কথা শোনার পর জাসন একটি শব্দ বলেনি কারণ সে এখন নিজেও জানে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এর মধ্যে এক সৈন্য বুঝতে পারে তাদের উপর হামলা হতে যাচ্ছে। তাদের সবাই অ্যালার্ট হয়ে যায়, কিন্তু সম্ভবত এখন দেরি হয়ে গেছে কারণ সবাই জেনে গেছে এখানে মানুষ আছে। তাই তারা পুরো বাহিনী নিয়ে আসছে এবং এখান থেকে এখন গুলির বর্ষণ শুরু হয়ে যায়। একটি বড় ডাইনোসর তো লোহার গেটই ভেঙে ফেলে। জাসন বললেন এখন আমাদের পিছিয়ে যাওয়া উচিত। তখনই সোফিয়ার মনে পড়ে যে রিসার্চ সেন্টারে তো একটি গোপন সুড়ঙ্গ আছে যা দিয়ে দ্রুত বের হওয়া সম্ভব, কিন্তু সে আহত সৈন্য বোঝা হতে চায় না। তাই সে বলে তারা যেন চলে যায়, অন্তত মরার পর সে তাদের কাজে আসতে পারবে। তারা চলে যায়। এদিকে এই লোকেরা সেই সুড়ঙ্গ দিয়ে একটি নদীর পাড়ে পৌঁছায়। যখনই তারা পিছনে দেখলো পুরো রিসার্চ সেন্টার উড়ে গিয়েছিল, সবাই বুঝতে পারলো যে ওই সৈন্যটি জেনে শুনে এটি করেছে। এই লোকের এখন একটি ভেলায় করে নদীর সাহায্যে সেই জায়গায় যাচ্ছে যেখানে অন্য সেন্টার বানানো হচ্ছিল বা সেখানে আছে। সেখানে গিয়ে তাদের সেই নির্দিষ্ট কোডেড মেশিনগুলো ভাঙতে হবে। সোফিয়া পরিষ্কার মানা করে দেয় কারণ সেই মেশিন অনেক বেশি শক্তিশালী। যদি আমরা তা ধ্বংস করার চেষ্টা করি তবে পৃথিবীতে না জানি আরো কত পোর্টাল খুলে যাবে। এজন্য আমাদের কেবল একটি কাজ করতে হবে, সে পাওয়ার প্লাগগুলো খুলে দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই জিনিসগুলো ব্যবহার করতে না পারে। এখনই সফরের সময় তারা তাদের চারিদিকে কেবল ডাইনোসর গুলোকেই দেখলো। কিছু তো পানি থেকে বের হয়ে তাদের উপর হামলাও করে দেয়, কিন্তু ভাগ্য ভালো যে তাদের সাথে সোফিয়া ছিল, যার কারণে সবার প্রাণ বেঁচে যায় এবং নির্দেশনার কারণেই এই লোকেরা সামনে এগোচ্ছে। কিছুক্ষণ পর তারা তীরে পৌঁছায় এবং তারপর পায়ে হেঁটে সামনের রাস্তা পার হয়ে নেয়। যখনই সামনে বাড়লো তারা কিছু পচা লাশ দেখলো এবং তার মধ্যে আক্রমণ হয়। এই হামলার সংখ্যায় অনেক বেশি ছিল, তাই অন্য সৈন্য নিজের আত্মত্যাগ দেয়। যত ছিল তাদের নিয়ে সে এক তীরের দিকে চলে যায় এবং যতটা সম্ভব তাদের থেকে দূরে নিয়ে যায়। শেষে নিজের বন্দুক দিয়ে নিজেকে মেরে ফেলে। এরা সবাই এখন সেই সেন্টারে পৌঁছে যায়, কিন্তু নিচে নামার আগে জাসন তার
বেসে খবর পাঠিয়ে দেয় যে সে কোথায় আছে। এরপর তারা একে একে নিচে যায়, যত গার্ড ছিল সবাইকে খতম করে দেয়। এর মধ্যে জাসন দেখে যে জেনারেল কিছু সৈন্যকে বকা দিচ্ছে, কিন্তু সেই সৈন্যরাও তার নীতিতে খুশি নয়, তাই সে অন্য নীতি বানালো। একটি তাঁবুতে গিয়ে দুজন সৈন্যকে ধরে ফেলে। তারা জাসনের কথায় রাজি হয়ে যায় এবং তাদের প্ল্যানে সামিল হয়। ধীরে ধীরে এখন তারা সবাই সামনে এগোচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই করিডোর পর্যন্ত পৌঁছে যায়। সেটি এখন শুধু প্লাগ খুলে বন্ধ হবে না, কারণ মেশিনটি অন করে দেওয়া হয়েছে, বরং এখন তার নিজের হাতে বন্ধ করতে হবে। তখনই জ্যাসনের মনে হলো পুরো এলাকা কাঁপছে। বাইরে একটি খ্যাবারি ডাইনোসর আসছে। এখন সে পুরোপুরি এই দিকে ধেয়ে আসছে। রক্ষীরা তখনই গুলি চালাতে থাকে, কিন্তু সাধারণ গুলি তার মোটা চামড়ার কিছুই করতে পারে না। পুরো সেন্টার দেখতে দেখতে আগ্নেয়গিরির মতো হয়ে গেল। চারিদিকে শুধু চিৎকার ছিল, কোনো মতে জেনারেল নিজেকে বাঁচা। তার কপাল খারাপ ছিল যে যখন ল্যাবে এলো তখন সেখানে তার সামনে এরা সবাই ছিল। সবচেয়ে আগে তার নজর পড়লো সোফিয়ার উপর, যে তাকে অনেক গালিগালাজ করলো এবং না জানিয়ে কি বললো। জেনারেল তাকে মারার আগেই জ্যাসন তার পায়ে গুলি করে দেয়। এরপর জ্যাসন চিরদিনের জন্য সেই মেশিন বন্ধ করে দেয়, যাতে জেনারেল আর তাবাহি বা ধ্বংসলীলা চালাতে না পারে। এরপর এরা সবাই ধীরে ধীরে সেন্টারে একদম শেষে চলে যায়, কারণ বাইরে যাওয়া এখন ঠিক নয়। চারিদিক থেকে তাদের ডাইনোসররা ঘিরে ফেলেছে। ভাগ্যক্রমে তারা শেষে গিয়ে একটি মই খুঁজে পায়, যা দেখে জ্যাসন সবাইকে উপরে যেতে বলে, কারণ সে পরে আসবে এবং এখন কারো কাছে কিছু বোঝানোর বা বোঝার সময় নেই। এই জন্য সবাই উপরে চলে যায়। ভাগ্যক্রমে সেই সময় উদ্ধারকারীর দলও সেখানে চলে আসে। সেখানে হেলিকপ্টার দেখে ডজন ডজন ডাইনোসর আকৃষ্ট হয়, কিন্তু তারা তৈরি ছিল। তারা অবিরাম গুলি চালাতে থাকে এবং অপেক্ষায় থাকে দ্রুত যেন জ্যাসন চলে আসে, কিন্তু বাস্তবতা ছিল এই যে সে আর কখনোই আসবে না। তার গুলি এখন শেষ হয়ে গেছে। সে এখন এমন পরিস্থিতিতে আছে যেখান থেকে বের হওয়া অসম্ভব। এজন্য সে তার শেষ গ্রেনেডটি ব্যবহার করলো, যাতে সেখানে একটি জোরালো বিস্ফোরণ হলো এবং সবকিছু ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণে সবাই বুঝতে পারলো যে সে আর আসবে না, তাই তারা উড়ে চলে যায়। কিন্তু আসলে এখন তো জিনিসগুলো আরো বেড়ে গেছে, যা তারা বন্ধ করতে চেয়েছিল তা বন্ধ হতে পারল না, যার কারণে এই দ্বীপটি চিরকালের জন্য সে বিশাল জীবদের ঘরে পরিণত হলো। অর্থাৎ একটি নতুন জনবসতির জাগরণ হলো, যা একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। এখানেই গল্পটি শেষ হয়ে যায়।